আজ 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনের বিশেষ তিথিটাকে আমরা স্মরণ করব। সঞ্চিতা এসেন্স রেসিপিসের পক্ষ থেকে আমার একটা ছোট্ট নিবেদন, একটা ছোট্ট প্রয়াস। গত 4 বছর ধরে আমি কিন্তু আপনাদের সাথে এই রকমভাবেই ঠাকুরবাড়ির রান্নায় সজ্জিত করেছি কবির প্রিয় থালি রেসিপি। আমি সাহায্য নিয়েছি প্রকাশ সুন্দরী দেবী এবং পূর্ণিমা ঠাকুরের আহারে যে বই দুটি রয়েছে, নিরামিষ এবং আমিষ আহার, তার থেকে সাহায্য নিয়ে তার সামান্য কিছু রান্না আমি আপনাদের সামনে পেশ করছি। শুধু এটুকুনি বলতে পারি, স্টার্টার টু ডেজার্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। স্টার্টারেও যা কিছু পাচ্ছেন, ডেজার্টেও ভীষণ সুন্দর রেসিপি পাচ্ছেন। সব কিছু সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপনা করবার চেষ্টা করেছি মাত্র। আমি নিশ্চিত জানি আপনার নিশ্চয়ই এই রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আমরা কিছু মশলায় প্রথমে কনসেন্ট্রেট করব। দেখুন, এখানে এই মশলাগুলো এইরকমভাবে নেব। আর 4টে পেঁয়াজ নিয়েছি, তাকে স্লাইস করে কেটে নেব। এই 3 রসুন, এইরকম আদা আর এইরকম লঙ্কা আমরা বেটে নেব, দরদরা করে বেটে নেব। আর পেঁয়াজ দুটোকে মিহি করে পেস্ট করব, আর এই 4টে পেঁয়াজকে স্লাইস করব। আমরা নিয়েছি রুই মাছ। আমরা ম্যারিনেশনের জন্য ওই মশলাগুলো একই সাথে তৈরি করে নেব। রুই মাছটাকে ম্যারিনেশনের জন্য প্রথমে নুন দিচ্ছি। একদম 3টে মাছে যতটা নুন লাগবে সেই রকম একটা নুন দিচ্ছি। হলুদও দেব। আর এখানে আমরা দেব ওই যে দেখুন মশলাগুলো বেটেছিলাম, এই যে জিঞ্জার, গার্লিক আর চিলি, এই গ্রিন চিলি যেটুকুনি, তো এই যতটুকুনি আমি দিচ্ছি ততটুকুই লাগবে এইটুকুনি মাছের জন্য। আর এবার দেব পেঁয়াজ বাটা। এই রকমভাবে দিয়ে দেওয়ার পরে 3টে মাছে এইরকমভাবে পরিমাণ মতন দিলাম। আর আধখানা লেবু, একটা ছোট লেবু নিয়েছি, তার আধখানা সেই লেবুর রসটা আমি এখানে চিপে দিয়ে দেবো। এই মাছটাকে এইরকম সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। ঠাকুরবাড়ির একটা বিশেষ রকমের রান্না হচ্ছে মাছ ভাজা, একটু অন্য রকম করে ডালের কোটিং দিয়ে মাছ ভাজা খেতে ঠাকুরবাড়িতে ভীষণ ভালোবাসতেন ঠাকুর। তো এই রবি ঠাকুরের এই স্পেশাল রেসিপিটা আজ আপনার সাথে আমি পরিবেশন করছি। তো এইভাবে ম্যারিনেট করে অন্তত আপনাকে আধ ঘন্টা রাখতেই হবে। আর আধ ঘন্টা রাখতে হবে এইরকম ম্যারিনেশন করে। এইভাবে আমরা এখানে ভালো করে ম্যারিনেট করে নেব। করার পর আধ ঘন্টা রেখে দেব। আমি প্রত্যেকটা আইটেমের ম্যারিনেশনটা আগে সেরে রাখছি, আর মশলাটা তাই আগেই আপনার সাথে বলে দিলাম। চিংড়ি মাছ নেব, একদম অন্য রকমের চিংড়ি মাছ। আমি নিশ্চিত জানি আপনি নিশ্চয়ই এই মাছের রেসিপিটা, মানে চিংড়ি মাছের এই রেসিপিটা নিশ্চয়ই এখনও ট্রাই করেননি। এই রান্নাটায় কোনো হলুদ পড়বে না। এখানে আমরা দেব প্রথমে নুন। আমরা নুন দিয়েছি। নুন দেবার পরে আমরা এখানে বাকি মশলাগুলোকে অ্যাড করব। একদম যদি আপনার কাছে জল ঝরানো দই আছে, তো জলটা এরকমভাবে ঝরিয়ে নিয়ে দিয়ে দিন। আর ওই যে আমরা আদা, রসুন আর লঙ্কার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। দইটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ লাগবে, একদম উঁচু 2 টেবিল চামচ মতো লাগবে। এটাও ম্যারিনেশন করে রেখে দেবো। এটাও আধা ঘন্টা মতন আমাদের ম্যারিনেট করতে লাগবে। আসি চিকেনের কাবাব পিসগুলো নিয়েছি আমরা এখানে। বোনলেসই আছে মোটামুটি, একটার একটুখানি উইথ বোন আছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি এখানে ওই বেশ অনেকটা, প্রায় 1 কাপ মতন জল ঝরানো টক দই দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আমি এখানে। আর এখানে পরিমাণ মতন নুন দেবার পরে আমি এখানে দেখুন এইরকমভাবে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। আপনি ইচ্ছা করলে সাদা মরিচের গুঁড়ো কিন্তু দিতে পারেন। তো আমি এখানে নর্মাল গোলমরিচেরই গুঁড়ো দিলাম, যদিও এর কালারটা বিশেষ বোঝা যাবে না পরে। আর এখানে হলুদ পড়বে না। এখানে আমরা ধনের গুঁড়ো দেব। ধনের গুঁড়ো দিচ্ছি। এই মশলাগুলো আমি বাড়িতেই না তৈরি করে নিই গুঁড়ো করে। আর আবার ওই আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা থেকে মোটামুটি 2 চা চামচ মতন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ মতন দিয়ে দিলাম। 1 টেবিল দিয়ে আমার এইটুকু বেঁচে গেল। এই যে মশলাগুলো বেঁচে যাচ্ছে, তাই দিয়ে আমার আরেকটা রান্না হয়ে গেছে জানেন। তো যাই হোক, এইভাবে ম্যারিনেট করে রাখবো। অন্তত 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখতেই হবে। তো এইরকমভাবে আমরা প্রথমে সমস্ত কিছুকে ম্যারিনেট করে রাখছি। 3টে আমার চ্যানেলে আপনি যদি খেয়াল করে দেখেন, মাছের রেসিপি ভীষণ পপুলার। তাই আমার মনে হলো আমি আমার দর্শক বন্ধুদের জন্য যদি মাছ এবং মাংসের রেসিপিতেও
চ্যানেলেও দেখি সবাই কোনো না কোনো মাংসের রেসিপিতে কেউ না কেউ সাবস্ক্রাইব করেইছে, তাই ভাবলাম এগুলোও দিই। আর মিষ্টি রেসিপিও ভীষণ পছন্দ করে না আপনারা, তাই সব কিছুই আছে এখানে। এবার দেখুন আমি মুসুর ডাল নিলাম এই রকম 2 হাতা, মানে আপনি যদি একটা বড় চায়ের কাপ ধরেন তাহলে চায়ের কাপের 1 কাপ। এবার এইটাকে ভালো করে আপনার আধ কাপেও হয়ে যাবে, কারণ আমার এতটা লাগেনি। তো এবার এটাকে ভালো করে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নেব। ডালের একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে, তখন নামিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে আমি এখানে তেল দিয়েছি আমি এখানে 6 টেবিল চামচ মতন। আর এখানে ওই 4টে পেঁয়াজকে একসাথে ভাজছি। এখানে কিন্তু এতটা তেল আর এতটা পেঁয়াজ দেখে একদমই চমকাবেন না, আমি গোটা রান্নাটার পুরোটাই কিন্তু একই সাথে পেঁয়াজটাকে ভাজছি। পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে না ভাজতে হলেও বেশ বেরেস্তার মতন রঙটা ধরবে এইরকমভাবেই ভাজবো, অথচ যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। বেশ রং ধরা পর্যন্ত আমাদের পেঁয়াজটাকে ভাজতে হবে। আমরা বানাচ্ছি প্রথমে দেখুন এখানে পেঁয়াজটাকে একই সাথে ভেজে নিচ্ছি। এখানে পরপর কিভাবে কোন রান্নাটা করছি আমি আপনার সাথে অবশ্যই শেয়ার করব। পেঁয়াজটা বেশ যখন আমার ভালো রং ধরা অবধি ভাজা হয়ে গেল, যখন তুলবো তখন কিন্তু একটু করে তেল শুদ্ধই তুলে নেব, যাতে পরবর্তী রান্নাটার তেলটা আমাকে একটু মিনিমাম দিতে হয়। এই দেখুন আমি অর্ধেকেরও বেশি, মানে এটা 3টে জায়গায় যাবে, তাই অর্ধেকেরও বেশি আমি এখানে পেঁয়াজটা তুলে নিলাম। তার মানে আপনি যদি একা রান্নাটা করছেন, এখানে একটা রেসিপির জন্য আমরা করছি চিকেনটা, আমরা করছি হোয়াইট চিকেন কোরমা, সাদা চিকেন কোরমা তৈরি করছি। হ্যাঁ, সাদা চিকেন কোরমা বলেই এখানে কিন্তু লেখা ছিল। তো এখানে সাদা চিকেন কোরমা করছি, তার জন্য আমরা এখানে হলুদ ব্যবহার করিনি। আর এবারে এই ভাজা পেঁয়াজের ওপর ম্যারিনেট করা ওই চিকেনের কাবাব পিসগুলো দিয়ে দেব। এখানে এই মাংসর রেসিপিটা একেবারে অনবদ্য হয়েছিল। আমার চ্যানেলে আপনি নয় করে অনেকগুলোই চিকেনের রেসিপি পেয়ে যাবেন। খুব বেশি দিনের চ্যানেল আমার নয়, কিন্তু তবুও অনেকগুলোই পেয়ে যাবেন। আর আমি রেগুলার ভিডিও দিয়েও উঠতে পারি না, আমার আরেকটা ড্রেসের চ্যানেল আছে, সব মিলিয়ে একটুখানি অবস্থা সঙ্গীন হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও যা চিকেনের রেসিপি আছে তার মধ্যে থেকে আমি বলবো এটা একেবারে অন্য রকমের, একদম অনবদ্য। আপনি মিডিয়াম আছে এখানে ক্রমাগত চিকেনটাকে নাড়াচাড়া করে কষাতে থাকুন। চিকেনটাকে এরকম করে ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আমরা মিডিয়াম টু হাই এরকম রেখেছি আঁচটা। খেয়াল রাখবেন এই পিতলের কড়াইগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি আয়রন কড়াইয়ের মতন কিন্তু আমরা খুব বেশি হিট জেনারেট করে, তাই অল্প আঁচেই অনেকখানি আঁচ হয়ে যায়, আপনার গ্যাসের অনেকখানি সাশ্রয়ও হয়ে যায়। তো এইভাবে আঁচ ভালো করে রান্না করতে করতে যখন চিকেনটা বেশ কষানো হয়ে যাবে, চিকেনের পুরো কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, চিকেন জল ছাড়তে শুরু করেছে, তখন আবার একটুখানি টক দই, আমি 2 টেবিল চামচ মতন টক দই এবং 1 চামচ মতন চিনি, হ্যাঁ চিনি দেওয়ার কথাও ওখানে বলা আছে। আর এখানেই ড্রেসটা অন্য রকম হয়ে যায়। আর এখানে অনেকখানি কাঁচা লঙ্কা বাটা আছে, আপনি যেরকম ঝাল খাবেন সেই রকম অনুযায়ী এখানে ব্যবহার করুন। আমি এখানে একদম হুবহু রেসিপিটাকেই ফলো করেছি, শুধুমাত্র ঘি দিয়ে রান্না করার কথা বলা আছে, আমি সেই ঘিয়ের জায়গায় সাদা তেল ব্যবহার করেছি, রাইস বার্ন ওয়াটার আমি অয়েল ব্যবহার করেছি। মাছটা মাংসটা ওইভাবে, চিকেনের কোরমাটা ওইভাবে ছেড়ে দিলাম। এবার ধিমে আঁচে ওটা হতে থাকুক। আমরা আর 1 চামচ মতন তেল দিলাম কড়াইতে, 1 চামচ তেল দিয়েছি। এবার দেব ফোড়নের জন্য আমরা এখানে নিচ্ছি, বেশি কিছু দেব না, আমরা তেজপাতা দিচ্ছি, একটা ছিঁড়ে নিয়ে দেব, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। আর হ্যাঁ, আপনি তার হাতের কাছে সব কিছু মজুত রাখুন। আমার যেমন এদিক ওদিক করতে গিয়ে একটু তেজপাতাটা পুড়ে গেছিলো। এবার একটা এখানে আমি দারচিনির টুকরো দিলাম, অল্প 1 টেবিল চামচ মতন ভাজা পেঁয়াজ উইথ অয়েল আমি এখানে দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের অয়েলের মধ্যে পেঁয়াজের টেস্টটাও অ্যাবজর্ব করে রয়েছে। এবারে দিয়ে দেবো আগে থেকে ভালো করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, আমি 3 জনের পরিমাণে করছি, তাই আপনাকে পরিমাণটা বুঝে নিতে হবে। তো এখানে এইরকমভাবে গোবিন্দভোগ চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, থালার উপর বিছিয়ে রাখলেই দেখবেন জলটা ঝরে গেছে। তো এই রকম শুকনো অবস্থায় চালটাকে দেবো আর চালটাকে খুব ভালো করে ভাজবো। চালটাকে খুব ভালো করে ভাজবো, দিচ্ছি গরম মশলা, শাহি গরম মশলা এটা, আর এই রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই রকমভাবে আমরা এখানে গরম মশলাটার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর এবার নুনের সাথে আমি এখানে অ্যাড করব হলুদটা কিন্তু খুব বেশি দেবেন না,
বুঝে দেবেন, কারণ খুব বেশি দিলে একটু বেশি অন্যরকম দেখতে হয়ে যাবে, খেতেও হলুদের গন্ধ আসবে। তাই এবার চালটাকে খুব ভালো করে ভাজবো। চালটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না চালটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। যত বেশি আপনার চালটা যখনই দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখনই জানবেন আপনার কিন্তু একদম ছড়ছড়ে পোলাও তৈরি হবে। আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম আর দিচ্ছি চিনি। আপনি এইটা পোলাও রান্না করছি বাসন্তী পোলাও বেশ একটু মিষ্টি মিষ্টিই হয় খেতে, তবে আপনি যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতন কিন্তু এখানে ব্যবহার করুন। ভালো করে চিনি, কাজু কিশমিশ এইভাবে মিশিয়ে নিলাম চালের সাথে। এবার দেব জল। যতটা আমি চাল নিয়েছি তার অবশ্যই সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে, তবে এক একটা চাল এক এক রকমের জল টানে। তো আমি এখানে দুটি বড় গ্লাস জল দিলাম। এবার জলের একটা মাপ আমি আপনাকে বোঝাবো। এই হাতাটা যে ব্যবহার করছিলাম, এই হাতাটার আমি এখানে, এটা আমার দিদিমার টিপস আপনার সাথে শেয়ার করছি। খুব ভালোভাবে তলায় যাতে চিনিটা আটকে না যায় সেটা খেয়াল রাখুন। হাতাটা ডুবিয়ে দিলাম একদম মাঝ বরাবর, 3টে কর যেন জলের তলায় ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে। দিয়ে আমি এখানে এই পরিমাণ জলটা আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি দিলাম এখানে রোজ ওয়াটার আর রোজ পেটাল, এডিবল রোজ পেটাল, ভীষণ সুন্দর গন্ধ আসে। তো দেখুন এবার আমাদের চিকেন কোরমাটা বেশ সুন্দরভাবে হয়ে এসছে। আর আমরা দেখতে হবে যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, চিকেনটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, বেশ খুলে যাচ্ছে এরকম অবস্থা আর কি। তো এই রকম অবস্থায় দেখুন বেশ, এবার আপনি যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই মতন গ্রেভিটা রাখুন। আমি মনে হলো গ্রেভিটাকে আরও একটুখানি টানিয়ে নেব, তাহলে এটা ফ্রায়েড রাইস এই পোলাও দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগবে। আর আপনি যদি ভাত দিয়ে খাচ্ছেন তাহলে একটু বেশি রাখুন, এরকম অবস্থায় রাখুন, আর না হলে পরে আরেকটু টানিয়ে নিতে হবে। আর আপনি এটা রুমালি রুটি বা আপনি লাচ্ছা পরোটা ইত্যাদি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে। বিরিয়ানির সাইড ডিশ হিসাবেও কিন্তু রাখতে পারেন। তো এইরকম বা জিরা রাইস দিয়েও করতে পারেন, ভীষণ সুন্দর খেতে হয়েছিল এই মাংসটা। অপূর্ব সুন্দর এই চিকেনের রেসিপিটা। আর এবারে দেবো আবার শাহি গরম মশলা। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এই কিছুটা ভেজে রাখা পেঁয়াজ আমি ওপর থেকে দিয়ে মেশাবো, আর কিছুটা গার্নিশিংয়ের জন্য দেব। এই পেঁয়াজটা উপরে দেওয়াতে একটা অনবদ্য স্বাদ তৈরি হয়। এবারে আমি 2 টেবিল চামচ এখানে তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। মাংসটা রেডি, চিকেনের সফেদ কোরমা আমার রেডি হয়ে গেছে। এবারে মাছটা একটু অন্যরকম করে ভাজবো। ওই যে মুসুর ডালটা আমরা ভাজলাম, সেই মুসুর ডালটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, তার কিছুটা অংশ আমি এখানে নিয়েছি। নেবার পর এই যে মাছগুলো ম্যারিনেট করেছিলাম সেই মাছের গায়ে একটা কোটিং তৈরি করব। মাছের গায়ে মশলাটার ভীষণ সুন্দর স্বাদ ঢুকে গেছে। আর একটু আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, অপূর্ব সুন্দর স্বাদ হয়। একদম আপনি ডাল দিয়ে এই মাছ ভাজাটা অপূর্ব লাগবে, বা আপনি স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারেন। তবে আমার মনে হয় ডাল দিয়ে ভীষণ ভালো লাগবে, শুকনো গরম ভাতেও কিন্তু মন্দ লাগছিল না। আমরা এখানে এইভাবে ডালটার খুব ভালো একটা সমস্ত দিকে ধারের দিকগুলোতেও একটা কোটিং তৈরি করে নেব। এই কোটিংটা তৈরি করে নেবার পরে আমরা এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম মিডিয়াম আছে, একদম মানে লো আছে, মিডিয়ামও নয় লো আছে, তেলটা গরম করে নিয়েছি আর লো আছে এই মাছটাকে খুব ভালো করে ভাজবো। মাছটার এক একটা দিক যতক্ষণ পর্যন্ত না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত উল্টাবো না। দেখুন কতটা দেখেই বুঝতে পারছেন ক্রিস্পি হয়ে গেছে। তো এই অবধি আমরা এটাকে ভালো করে ভেজে নেব। এইটা একটা অনবদ্য রেসিপি, যেটা ঠাকুরবাড়ির হেঁসেলে হতো এবং প্রায়ই হতো, এবং রবি ঠাকুরের অন্যতম প্রিয় রেসিপিও বলতে পারেন। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এবার একটুখানি পিক করে দেখছি আমার মাছটা সেদ্ধ হয়েছে কিনা। মাছটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এবার মাছটাকে তুলে নেব। মাছটাকে একদম দেখুন মাছটা তেলও টেনে নিয়েছে যতটুকুনি দিয়েছিলাম প্রায়। এবার এই ফ্রাইং প্যানটাকে একটুখানি মাছটা তুলে নেবার পরে ভালো করে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আমি আবার তেল দিয়েছি। এইবারে আমি 1 চামচ মাত্র তেল দিলাম। আপনি তেলটাও কিন্তু খেয়াল রাখুন। আমি এতবার তেলের কথা কেন বলছি, কারণ আমার তেল খাবার একটা কোটা আছে, বেশি তেল আমি খেতে পারি না। সেই জন্য আমার এই চ্যানেলটা, যাতে আপনারও যদি এইরকম অসুবিধা ঠাকুর করে যেন নাই থাকুক, তো আপনি যদি হেলথ কনসাস হয়ে থাকেন, তেল কম খেতে চান, তাহলে এই রেসিপিগুলো এইরকমভাবে কিন্তু আপনি সার্ভ করতে পারবেন, তৈরি করতে পারবেন, আপনার কোনো স্বাস্থ্যের অসুবিধা হবে না। আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম।
দিলাম। চিংড়ি মাছটাকে দিয়ে দেবার পরে আপনার আঁচটা কিন্তু কমিয়েই রেখেছি। এবার চিংড়ি মাছটা দেবো, লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। আর আপনি এখানে হাত খুলে কাঁচা লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়েই এটা তৈরি করতে হবে। কাঁচা লঙ্কা আর দইয়ের যে একটা অপূর্ব ফ্লেভার সেটা এখানে অ্যাড হবে। চিংড়ি মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আমি একদম মিডিয়াম আছে এটাকে রান্না করছি। আর এটা একটু এপিটোপিট করতেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। চিংড়ি মাছকে খুব হাই ফ্লেমে করবেন না, এরকমই মিডিয়াম ফ্লেমে করুন, নাহলে দইটা একদম পুড়ে পুড়ে যেতে পারে। দই দিয়ে এটা ম্যারিনেট করা রয়েছে। এবার ওই যে ভেজে রাখা পেঁয়াজ আর তেল, তার যা কিছু ছিল সবটা এখানে অ্যাড করব। এবার বুঝতে পারলেন 4টে পেঁয়াজকে কিভাবে আমি ব্যবহার করলাম আর তার তেলটাকেও কিভাবে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। তো এইভাবে আমি তেলটাকে এইভাবে হিসাব করলাম আর এইভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট করছি। তো এইভাবে সমস্ত কিছু এরকমভাবে মিশিয়ে নেব, একদম খুব সুন্দরভাবে যাতে একদম মিশে যায় সেই রকমভাবে এরম মিশিয়ে দেব। খুব ইচ্ছা আছে আপনাদের সাথে একদিন একটা লাইভ প্রোগ্রাম করে আমার সমস্ত অনেক কিছু কথাবার্তা, আপনাদের যা কিছু বলবার আছে সেগুলো একদিন বলবো। আপনারা আপনাদের ইচ্ছা মতন আমাকে প্রশ্ন করতে পারেন, আমি বেছে নেব কিছু কিছু প্রশ্ন। এবার দেখুন আমরা ভালো করে চিংড়ি মাছটাকে রান্না করব যতক্ষণ না এই দইয়ের গ্রেভিটা একটুখানি ঘন হয়ে যাচ্ছে আর চিংড়ি মাছ আর সাথে আর একটুখানি যাতে কুক হয়ে যায়। এই রকমভাবে কুক যখন বেশ খানিকটা হয়ে এসছে, আবারও ওই ফেটিয়ে রাখা টক দই থেকে আমি 2 চামচ মতো 1 টেবিল চামচ মতন টক দই অ্যাড করব। এই রান্নাটার মধ্যে চিনি দেবার কথা বলা হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলছি চিনিটা আপনার বেশি পড়ে গেছিলো, আপনি একটু অল্প দেবেন, কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি রাখবেন, তাহলে অনেকখানি সুন্দর হবে। তো আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি রান্না খেতে বেশি পছন্দ করি, সেই জন্য আমি চিনিটা একটু বেশি দিয়ে ফেলেছি। তো যাই হোক, এটা মন্দ হয়নি, আমার তো দিব্যি লেগেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, ওই গরম মশলাটাই দেবো যেটা আমি বানিয়ে রাখি। তো এবার আমরা এটাকে সার্ভ করব। অপূর্ব সুন্দর হয়েছিল, গরম ভাতে এটা দুর্দান্ত লাগবে। একদম গরম ভাত দিয়ে খাচ্ছেন তাহলে অপূর্ব লাগবে। আমি পোলাও দিয়ে খেয়েছিলাম বলে একটু মিষ্টি মিষ্টি, একটু দুটোই মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো। তো কিন্তু এটা গরম ভাতে অসাধারণ। তবে এই রকম চিংড়ি এবং চিকেনের রেসিপি আমি তো বিয়ে বাড়িতেও খাইনি। আপনি খেয়েছেন কিনা আমাকে জানাবেন। কিন্তু এটা অসম্ভব সুন্দর হয়েছিল। বাড়িতে গেস্ট আসুক বা আপনার বাড়িতে প্রিয় মানুষের জন্মদিন বা কোনো আপনার বিশেষ দিন, অ্যানিভার্সারি বা কারোর কোনো রকম বিশেষ কোনো দিন রয়েছে, অবশ্য করেই কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। সেই জন্যেই আমার এই রকম প্রয়াস, যাতে করে ঠাকুরবাড়ির রান্নায় সমৃদ্ধ হয়ে ওঠে আমাদের সকলের হেসেল। এটা অপূর্ব স্বাদ দেয়। এই দেখুন, উপর থেকে একটু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলাম, এটা ভাতে মেখে এটার সাথে মেখে খেতে খুব সুন্দর লাগছিল। তবে হ্যাঁ, আপনি যদি পেঁয়াজ খেতে অত পছন্দ না করেন তাহলে অল্প করে দেবেন, আমি যেমন একটু বেশিই দিয়েছি। এবার এখন জন্মদিনের খাবার থালি তৈরি করছি, একটু পায়েস না করলে কি হয়। আমি অনেক খুঁজে খুঁজে দেখলাম ঠাকুরবাড়িতে একটা অপূর্ব সুন্দর পায়েসের রেসিপি রয়েছে। এই রেসিপিটা আপনি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হলে আগেও দেখেছেন। আমি 500 মিলিলিটার দুধ নিয়েছিলাম, তার থেকে অর্ধেকটা দুধ আমি এখানে দিয়ে দিলাম। এই অর্ধেকটা দুধ আমার বেশ ভালো করে যাতে ফুটে যায়, কড়াইটাতে একটু জল দিয়ে রেখেছিলাম যাতে তলায় আটকে না যায়। তো খুব ভালো করে এটা টকবক করে যাতে ফোটে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম। যখন ফুটবে তখন এই ধার থেকে এই ক্রিমগুলোকে স্ক্র্যাপ করে আমরা মিশিয়ে দেব। তো এই দেখুন ফুটে উঠতে শুরু করেছে। এখানে না লাগবে কনডেন্সড মিল্ক, না লাগবে গুঁড়ো দুধ, আপনার সুন্দর একটা পায়েস তৈরি হয়ে যাবে। এই অবস্থায় আমরা চিনি দিয়ে দেবো। যতটা চিনি আপনি খেতে পছন্দ করেন সেই মতন দেবেন। এখানে আপনি 5 থেকে 6 চামচ চিনি অনায়াসে দিতে পারেন, তাহলে এটা সুন্দর মিষ্টি হয়ে যাবে। সামান্য একটুখানি ছোট এলাচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম, এতে অপূর্ব সুন্দর স্বাদ তৈরি হয়ে যাবে। আর এবার এটা ফুটছে যখন, তখন আমি কিন্তু একটুখানি জাফরান দিয়ে দিলাম। এই স্যাফরনি কালার ভীষণ সুন্দর একটা গন্ধ এবং একটা সুন্দর রঙও তৈরি করবে। আমি এখানে 1 লিটার দুধের ছানা তৈরি করেছিলাম, তার অর্ধেক মানে এই 500 মিলিলিটার দুধের ছানা আমি এখানে নিয়েছি। আর এই ছানাটাকে হাতের তালু দিয়ে খুব সুন্দর করে ঠেসে ঠেসে মাখছি। আমি তৈরি করছি ছানার পায়েস। এই ছানার পায়েস অপূর্ব সুন্দর হয়, এতটাই সুন্দর হয়। দেখুন, পায়েস এমন তৈরি করতে হবে সেটা পুডিং তৈরি হয়ে যাবে না, মানে দুধ দেখা গেল না খালি ছানাই ছানা, এমনটা হবে না। কিন্তু তেমনকার কথা কিন্তু বলা নেই সেখানে। এখানে দুধ দুধের মতন থাকবে আর ছানা ছানার মতন থাকবে, আর তাই দিয়ে মিলেমিশে হবে ছানার পায়েস। আপনি যখন গাজরের পায়েস করেন তখন গাজর আর পায়েস, সেমুই আর পায়েস করেন তখন সেমুই আর পায়েস আলাদা থাকে তো, চালের পায়েসে চালের পায়েস, চাল আর দুধটা আলাদা আলাদা থাকে তো। কিন্তু এখানে দেখুন সবই মিলে যাবে, অথচ দুধ কিন্তু ছানা কেটে যাবে না,
ছানার মতন থাকবে। আপনি একদম ফ্লেমটাকে লো করে এই ছানাটাকে এবার মাখা ছানাটা রসগোল্লার যেমন ডালা ডালা হয় সেরকম মনে করুন, ছোট ছোট একদম টেক্সচার ছাড়া রসগোল্লার মতন আমি এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট একদম ধিমে আছে এটা এই রকমভাবেই ফুটছে। এটা কিন্তু ফুটছে, আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো এখানে এটা ফুটছে এরকমভাবে, কিন্তু এটা ছানা কেটে যায়নি। আমি আপনাকে একবার না অনেকবার দেখিয়ে বলে দেব যে এটা ছানা কাটেনি, দুধ আলাদা আলাদা হয়, দুধ আলাদা রয়েছে, ছানা আলাদা রয়েছে। কাজু কিশমিশ দিয়ে দিলাম। আরেক রকম ছানার পায়েসের রেসিপি ঠাকুরবাড়ির হেসেলে বলা আছে। দেখুন আমার এবারে আমি এটাকে নাড়াচাড়া করব। আমি একটু টাইম দিলাম ছানাটা কুক হবার জন্য, ওই জন্য চিনিটা দিয়ে দিয়েছিলাম যাতে আমার এই ছানাটা কুক হয়ে যায়, চিনিটা এখানে অ্যাবজর্ব করতে পারে। অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছিল। দেখুন একদম দুধটা কাটেনি, কিন্তু একদম সুন্দর রয়েছে। এটা অপূর্ব খেতে হয়। আপনার বাড়িতে গেস্ট আসছেন, আপনি নিমেষে তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা একটা কথা আপনাকে চুপি চুপি বলে রাখি, কাউকে বলবেন না কিন্তু, এই সব কিছু রান্না আমি অফিস টাইমে তৈরি করেছিলাম। আমার হাজব্যান্ড এই পায়েস আর চাটনি বাদে বাকি সব কিছুই কিন্তু খেয়ে যেতে পেরেছেন। তো অপূর্ব লেগেছিল এইটা তৈরি করে, আমি খুব হ্যাপি হয়েছিলাম। আমার মনে হয় আপনার বাড়িতে আপনার কারোর প্রিয়জনের জন্মদিন বা কোনো স্পেশাল আপনার বাড়ির দিনে আপনি এটা অবশ্যই সার্ভ করতে পারবেন। তো আমি এখানে এই রকমভাবে এটা সার্ভ করেছি। আর এরপরে আমি ওপর থেকে একটুখানি পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। পেস্তা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। পেস্তা বাদামের গুঁড়োটার জন্য খেতে ভীষণ সুন্দর লাগছিল। আপনি যদি হাতের কাছে না থাকে তাহলে না দেবেন, ড্রাই ফ্রুটস পছন্দ না করলে না করবেন। কিন্তু দেখুন আমি রাজকীয় একটা থালি রেসিপি তৈরি করছি, সেখানে এটুকু না করলে কি হয়। আচ্ছা কাঁচা আম আর কিশমিশ দিয়ে একটা চাটনির রেসিপি সেখানে লেখা আছে। তো আমি সেই রেসিপিটাই আপনার সাথে ট্রাই করছি। কাঁচা আম এই গরমে এইরকম রং ধরে গেছে, কিন্তু টকের কথা কি আর বলবো বলুন, তেঁতুল বলবে আমি খুব বেশি মিষ্টি আছি। তো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরকম এমনভাবে টুকরো করবেন যেমন করে আমরা পেঁপের চাটনি করি না, সেই রকম চেষ্টা করবেন পাতলা পাতলা করে। তো কাঁচা আমের প্লাস্টিকের চাটনিও আপনি একে বলতে পারেন, কিন্তু এই দেখুন একদম পাতলা পাতলা স্লাইস করবেন। আপনি ইচ্ছা করলে গ্রেটারেও করতে পারেন। যেহেতু আমটা একটু নরম হয়ে গেছে আমি গ্রেটারে করতে পারলাম না, গ্রেটার এই জন্য আমি ছুরি দিয়েই পাতলা পাতলা করে কাটছি। এটা আমি যখন সার্ভ করব আপনাকে আমি ভালো করে দেখিয়ে দেব। এটা কিন্তু ওই রকমই দেখতে লাগবে, পুরো আমটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, প্লাস্টিকের মতনই দেখতে লাগবে, মানে পেঁপের চাটনির মতন আর কি। এবার আমরা এই রান্নাটা তৈরি করব স্টিলের কড়াইতে, কখনোই আপনি অ্যালুমিনিয়াম একেবারেই নয়, আর কোনো রকম আয়রন কড়াই বা তামার কড়াই বা পেতলের কড়াইতেও নয়। একদম স্টিলের কড়াই নেবেন, আর নিয়ে হার্ড অ্যানোডাইজড কড়াইও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দেবেন 5 ফোড়ন। 5 ফোড়ন বেঙ্গলি অল 5 স্পাইসেস এখানে অ্যাড করলাম। ভীষণ সুন্দর গন্ধ হয়। ঝাল খেতে ভালোবাসলে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারেন, কিন্তু তার কথা বলা নেই সেখানে। এবার আমি এখানে এই আমের টুকরোগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর এখানে সামান্য 1 চিমটি, একদম 1 চিমটি হলুদ দেব, খুব বেশি হলুদ দেবেন না। এরপর ধিমে আছে এটাকে ভালো করে ভেজে নেব। আমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমটা ভালো করে ভাজবো। আমি একটু দেখে নিচ্ছি খুন্তি দিয়ে চাপ দিয়ে আমটা নরম হয়েছে কিনা। আমটা যখন দেখবেন খুন্তিতে কেটে যাচ্ছে একটা দুটো আম, তখনই একটু জল দিয়ে দেবেন। 1 গ্লাস জল দিয়ে দিলাম। আমটা ভালো করে সেদ্ধ হবে। আর এই রকমভাবেই আমি এখানে প্রয়োজন মতন চিনি দেব। এখানে চিনিটা এমন পরিমাণ একটু ভালো করে কিশমিশ দেব, কারণ এটা আম, কাঁচা আম আর কিশমিশেরই চাটনি। এখানে ইচ্ছা করলে কাজু বাদাম দেওয়া যেতেই পারে, ভালোও লাগবে, কিন্তু না, এটা তো আম আর কিশমিশের চাটনি, তাই জন্যই আমি কিন্তু এরকম করে করলাম। বাড়িতে আমি এই রেসিপিটা প্রায় করে থাকি। এবার চিনি দেব। এখানে ওই 9-10 চামচ চিনি দেওয়া আছে। বাড়িতে আমি এই রান্নাটা অনেকবারই করি, প্রায় হয়, রোজই প্রায় হতে হয় বলতে পারেন। এই গরমের দিনে চিনির পরিমাণটা কম দিই, আর তেলের এই ছঁকটা আমি দিই না। এবার আচারি মশলা আমি তৈরি করে রাখি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে হালকা করে ভেজে নিয়ে সেটাও 1 চিমটি দিলাম। দেখতেই পেলেন ছুরির ডগায় আর কতটুকুনি বা উঠেছিল। এবার এইটাতে দেওয়ার জন্য কিন্তু অপূর্ব স্বাদ হয়। চলুন তাড়াতাড়ি করে খাবার দাবারগুলো সার্ভ করে দিই, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এটা আমার হাজব্যান্ড খেয়ে গেছেন খানিকটা, আর আমি না আপনাকে এরকম সাইড থেকে করে দেখাচ্ছি। দেখুন একটুও কিছু লেগে যায়নি, তলায় যে লেগে যাওয়া, চাল পুড়ে গেছে, কিচ্ছু হয়নি, কিন্তু সুন্দর ঝরঝরে আমাদের বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। আমি বাসন্তী পোলাওটা প্রথমে সার্ভ করছি। আর এবার সমস্ত রান্নাই একটু মিষ্টি মিষ্টি খেতে, তাই একটু লেবু লঙ্কাও রেখে দিলাম যদি স্বাদের ব্যালেন্স করতে লাগে। এবার এই মাছ ভাজাগুলো এত অপূর্ব হয়েছিল কি বলবো, মানে মাছ ভাজাটা এর আগেও আমি করেছি। এই গত বছর, এবছরেরই আগের বছরে ভাইফোঁটায় আমার ভাইকে করে দিয়েছিলাম। ভীষণ
ভীষণ ভালো লেগেছিল। ওর কাছেই প্রথম শুনলাম কিন্তু, জানেন তো, আমার অতটা বইটা খুঁটিয়ে তখনও পড়া হয়নি। তো দেখুন আমি দুটো মাছ দিলাম, চাটনি দিলাম, মাংস দিলাম। হ্যাঁ, এখানে একটা মাছের কালিয়া করবার আমার খুব ইচ্ছা ছিল, সময়ের অভাবে করে উঠতে পারিনি। আর থালাতেও আর জায়গা নেই দেখুন। এইবার দেখুন আবারও দেখাচ্ছি, একদম দুধ কিন্তু দুধের মতন আছে, ছানা ছানার মতনই আছে, কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল। আপনি অবশ্যই ট্রাই করবেন। কোন রেসিপিটা আপনার কীরকম ভালো লাগলো, কতটা ভালো লাগলো, বাড়ির লোকে খেয়ে কী বললো অবশ্যই জানাবেন। এটার গ্রেভিটা একটু কাছ থেকে দেখাই। দই দিয়ে চিংড়ি, মুরগির সফেদ কোরমা, আর রয়েছে কাঁচা আম আর কিশমিশের চাটনি, ছানার পায়েস অপূর্ব সুন্দর, আর বাসন্তী পোলাও, আর সেই সাথে রয়েছে ডাল দিয়ে কোটিং করা মাছ ভাজা, রুই মাছ ভাজা। এটা কাতলা মাছ দিয়েও করা যাবে, তবে রুই মাছ দিয়ে অপূর্ব হয়। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আমার রুই মাছ দিয়ে খেতে বেশি ভালো লেগেছিল, আগেরবার আমি কাতলা মাছ দিয়ে করেছিলাম। প্রত্যেকটা গ্রেভি একবার দেখুন কি অপূর্ব। আমি একটু হোয়াইট গ্রেভির ওপরেই রেখেছি, কারণ গরমের দিন আমি দইকেই প্রাধান্য দিয়েছি, যাতে কোনো খাবার খেয়ে কারোর জন্য কোনো কষ্ট না হয়। আপনিও বাড়িতে গেস্ট মেনু, ভালো কথা সামনে জামাই ষষ্ঠী আসছে, যদিও থালি হয়তো আসবে, কিন্তু যদি নাও আসে আপনি এই থালিগুলোর মধ্যে থেকে একটাকে, বা আজকের এই থালিটাকেও কিন্তু জামাই ষষ্ঠী থালি তৈরি করে ফেলতে পারেন। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে যখন দেখছেন নিশ্চয়ই ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও একবার প্রণাম ঠাকুরকে।